I myself লুৎফর রহমান। প্রথমে আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আশা রাখছি সকলে ভালো রয়েছে আর ভালো থাকবে। তো বেশ কিছুদিন থেকে প্রায় 1.5 মাস হতে চলল করোনা ভাইরাসের জন্য গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবী এখন লকডাউন অবস্থায় রয়েছে। লকডাউন অবস্থা থাকার জন্য বিদ্যালয়, স্কুল অর্থাৎ কলেজ কিছুই সম্ভব হচ্ছে না, অর্থাৎ খুলছে না, সবকিছু বন্ধ রয়েছে। তো আজ আমি পড়াশোনার বিষয়ে তো আলোচনা করব। ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি। তো আমরা জানি বাড়ির আশেপাশে অনেক সময় দেখে থাকি ইঁদুর, কেঁচো, পিঁপড়ে এরা মাটিগুলোকে উত্তোলন করে এক জায়গায় জমা করে দেয়। আবার কোনো জায়গায় দেখতে পাই বিভিন্ন ধরনের শিলাগুলো টুকরো টুকরো বিচ্ছিন্ন হয়ে অবস্থায় পড়ে আছে। তো এই সমস্ত জিনিসকে ভূগোলের ভাষায় একটা নাম আছে, সেই নামটা হলো আবহবিকার। তাহলে ক্লাস 9 এর আমরা আবহবিকার অধ্যায়ে এর আবহবিকার সম্পর্কে আজকে আমরা জানব। তো আবহবিকার কাকে বলে বা আবহবিকার কি সেটা জানার পূর্বে আগে আমাকে জেনে নিতে হবে কি আবহবিকার কথাটি কোথা থেকে এসেছে বা কোথা থেকে উৎপত্তি হয়েছে। আবহবিকারে ইংরেজি প্রতিশব্দ হলো ওয়েদারিং, অর্থাৎ আবহবিকার কথাটি আবহাওয়া থেকে আবহবিকার শব্দটি এসেছে। তাহলে আমরা এখানে আবহবিকার দেখতে পাচ্ছি, আবহ একটা অংশ আর বিকার একটা অংশ। আবহ কথার অর্থ হলো আবহবিকার আবহাওয়া, আর বিকার কথার অর্থ হলো বিকৃতি বা পরিবর্তন। আবহ কথার অর্থ হলো আবহাওয়া, বিকার কথার অর্থ হলো বিকৃতি বা পরিবর্তন। তাহলে সংজ্ঞা আবহবিকার কাকে বলে? সাধারণ ভাষায় বা সাধারণ অর্থে আবহবিকার বলতে বোঝায় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, আবহাওয়ার বিভিন্ন উপাদান, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা এবং বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দ্বারা যান্ত্রিকভাবে যখন শিলাগুলো চূর্ণ বিচূর্ণ আর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, চিত্রে এটা একটা বড় শিলাখণ্ড রয়েছে। এই শিলাখণ্ডটা বিভিন্ন উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা আর জৈবিক কার্যকলাপের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদি আবহাওয়ার বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ওই শিলাচূর্ণ যদি স্থানেই পড়ে থাকে, কোনো স্থান পরিবর্তন করে না, তখন এই প্রক্রিয়াটাকে সামরিকভাবে বলা হয় আবহবিকার। তাহলে আমাদের এক্ষেত্রে মনে রাখা দরকার, আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু কোনো স্থান পরিবর্তন করে না, স্থানে পড়ে থাকে। তো বিখ্যাত ভূতত্ত্ববিদ W.B. থর্নবারি এর মতে আবহবিকার বলতে বোঝায়, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, আবহবিকার তাকে বলা হয় যদি কোনো শিলা
যদি কোনো শিলাখণ্ড তার নিজের স্বস্থানে থেকে বিভিন্নভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা বিয়োজিত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় আবহবিকার। আবহবিকার যে ঘটলো, আবহবিকার আমরা জানলাম। তাহলে আবহবিকার কয় প্রকারভেদ। আবহবিকার প্রধানত 3 ধরনের। 1 যান্ত্রিক আবহবিকার, 2 রাসায়নিক আবহবিকার, 3 জৈব বা জৈবিক আবহবিকার। তাহলে আমরা দেখতে পেলাম আবহবিকার 3 প্রকার। তাহলে আবহবিকার যে ঘটে, শিলাগুলো যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এর প্রক্রিয়াগুলো কি ভাবে হয়, অর্থাৎ কি প্রক্রিয়ার মাধ্যমে হয়। তাহলে আবহবিকার প্রক্রিয়াগুলো হচ্ছে প্রস্তরছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, জারণ, দ্রবণ, কার্বনেশন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে আবহবিকার ঘটে থাকে। তা আবহবিকার গুলো আবার অঞ্চল আছে, অর্থাৎ কোন কোন অঞ্চলে, অঞ্চল বলতে বোঝায় কোন কোন জলবায়ু অঞ্চলে আবহবিকার গুলো ঘটে। তো আমরা যান্ত্রিক আবহবিকার পেয়েছি। যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চল আর শীতল বা হিমমণ্ডল অঞ্চলগুলোতে ঘটে থাকে। রাসায়নিক আবহবিকার গুলো বৃষ্টিপাত অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আর মৌসুমী জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার গুলো ঘটে থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম আবহবিকারের সংজ্ঞা, আবহবিকারের প্রকারভেদ, প্রক্রিয়া কোন কোন অঞ্চলে ঘটে থাকে। তা আবহবিকার হচ্ছে একটা স্ট্যাটিক প্রক্রিয়া বা প্রসেস, অর্থাৎ এটা স্থান পরিবর্তন করে না, একই জায়গায় অবস্থান করে থাকে, গতিশীল প্রক্রিয়া নয়। আবহবিকারের যে বিভিন্ন প্রকারভেদ আছে, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈব আবহবিকার, এগুলো বিস্তারিত জানার পূর্বে আমাকে আবহবিকার সম্পর্কিত কয়েকগুলো পরিভাষা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এগুলো হলো ক্ষয়ভবন, রেগলিত, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন। তাহলে প্রথমে আমাকে জেনে নিতে হবে কি ক্ষয়ভবন কি বা ক্ষয়ভবন কাকে বলে। ক্ষয়ভবন আবহবিকারের দ্বারা বা আবহবিকার প্রাপ্ত কোন একটা জায়গার শিলাগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন ওই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, অর্থাৎ গতিশীল শক্তির মাধ্যমে, যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির দ্বারা যখন আবহবিকার প্রাপ্ত শিলাগুলি একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে যায় বা অপসারণ হয় বা স্থান পরিবর্তন করে, একেই বলা হয় ক্ষয়ী ভবন। চিত্রে তোমরা দেখো, লক্ষ্য করতে পারবে, লক্ষ্য করলে দেখতে পাবো এই জায়গায় আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছে। নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি দ্বারা পদার্থগুলো তার ওই স্থানটা ত্যাগ করে আর একটা স্থানে চলে গেছে। আবহবিকারের দ্বারা প্রাপ্ত শিলাচূর্ণগুলো, উৎপত্তি শিলাচূর্ণগুলো বা শিলাখণ্ডগুলো যখন নদী, বায়ু, হিমবাহ অর্থাৎ গতিশক্তির দ্বারা তার স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায়, স্থান পরিবর্তন করে, এই স্থান পরিবর্তন করার প্রক্রিয়াটাকে বলা হয় ক্ষয়ী ভবন। তাহলে ক্ষয়ী ভবন হলো গতিশীল প্রক্রিয়া। তাহলে এখানে আমরা জেনে নেব যে আবহবিকার আর ক্ষয়ী ভবন প্রায় অনেকেই আমরা ভুল করে থাকি কি একই জিনিস, কিন্তু না, আবহবিকার আর ক্ষয়ী ভবন ভিন্ন জিনিস। তাহলে আবহবিকার আর ক্ষয়ী ভবনের আমরা কয়েকটা পার্থক্য বা বৈসাদৃশ্য বা বিভেদ আমরা জেনে নেব। আবহবিকার হচ্ছে, তাহলে আমরা প্রথমেই দিতে পারি একটা সংজ্ঞা দেব, আবহবিকার কাকে বলে।
আর ক্ষয়ীভবন কাকে বলে, এটা একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাকৃতিক শক্তি। তাহলে আবহবিকার স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা ঘটে, উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ইত্যাদি। অর্থাৎ এটা একটা স্থিতিশীল প্রক্রিয়া। আর ক্ষয়ীভবন গতিশীল প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঘটে থাকে। তাহলে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদির দ্বারা। তাহলে আবহবিকার হলো স্থিতিশীল প্রক্রিয়া আর ক্ষয়ীভবন হলো গতিশীল প্রক্রিয়া। দু নম্বর আসবো, বিষয় হচ্ছে স্থানচ্যুতি। আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু কোনো স্থান পরিবর্তন করে না। তাহলে স্থানচ্যুতি কি, আবহবিকারে শিলার খণ্ডগুলির কোনো স্থান পরিবর্তন হয় না বা সরে যায় না। কিন্তু ক্ষয়ীভবন কি হয়, ক্ষয়ীভবনের দ্বারা আবহবিকারের ফলে শিলা চূর্ণগুলো একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করে নেয়। প্রক্রিয়া, বিষয় হচ্ছে প্রক্রিয়াতে আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক, জৈব ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। তাহলে ক্ষয়ীভবন কি হয়, আঘাত, ঘর্ষণ, অবঘর্ষ আর দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে আরেকটা আছে কি সম্পর্ক। আবহবিকার হলো ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া আর ক্ষয়ীভবন হলো নগ্নীভবনের অন্তিম প্রক্রিয়া। তাহলে আমরা আবহবিকার আর ক্ষয়ীভবনের পার্থক্য জেনে নিলাম। আবহবিকার আর ক্ষয়ীভবনের মূল পার্থক্য হচ্ছে আবহবিকারের দ্বারা শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একই জায়গায় থাকে আর ক্ষয়ীভবনের স্থান ফলে ওই চূর্ণ বিচূর্ণ শিলাগুলো একটা জায়গা থেকে আর একটা জায়গা স্থান পরিবর্তন করে নেই। তাহলে আবহবিকার আর ক্ষয়ীভবন দুটো আলাদা শব্দ হলেও এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে আবহবিকার আর আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় আর ওই আবহবিকার প্রাপ্ত শিলা চূর্ণ বিচূর্ণ শিলাগুলোই নদী, হিমবাহ, বায়ু প্রবাহের দ্বারা কি করে, স্থান পরিবর্তন করে নেই। কিন্তু আবহবিকার ক্ষয়ীভবনের উপর নির্ভরশীল নয়। আবহবিকার ঘটলে যে ক্ষয়ীভবন হবে এরকম নয়, কিন্তু আবহবিকার না ঘটলে ক্ষয়ীভবন সম্ভব নয়। তাহলে দুটো আলাদা হলো, আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় আর সেই স্থান থেকে আবার সরে গেলে ওটাও ক্ষয়ীভবন। দুটো আলাদা হলো, এদের মধ্যে একটা যদি আবহবিকার হলো শিলাগুলো যদি স্থান পরিবর্তন না করে তাহলে তার নিচের যে শিলা স্তরটা আছে বা ভূমিভাগটা থাকবে ওই ভূমিভাগটা আবার আবহবিকার ঘটে না। অর্থাৎ আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ যখন একটা জায়গায় চলে যায় ক্ষয়ীভবন হয়, যখন সরে গেল তখন ভূপৃষ্ঠটা আবার নতুন ভাবে ক্ষয় হতে পারে বা আবহবিকার প্রাপ্ত হয়। তাহলে আবহবিকার আর ক্ষয়ীভবন প্রক্রিয়া আলাদা হলেও আবহবিকার ঘটলে শিলাগুলো যায়, আবার ক্ষয়ীভবন না ঘটলে নিচের শিলা স্তরগুলো আবার আবহবিকার প্রাপ্ত হতে পারে না। অর্থাৎ আবহবিকার ক্ষয়ীভবনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আবহবিকার ঘটলে ক্ষয়ীভবন হবে এর কোনো মানে নেই, নাও ঘটতে পারে, কিন্তু আবহবিকার না ঘটলে ক্ষয়ীভবন সম্ভব নয়। তাহলে আমরা জেনে নিলাম আবহবিকার আর ক্ষয়ীভবনের পার্থক্য। দ্বিতীয় একটা যেটা ভাগ আছে আমরা জানবো রেগোলিথ। রেগোলিথ কি বা রেগোলিথ কাকে বলে? তাহলে যান্ত্রিক ভাবে আমরা শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, যান্ত্রিক আর জৈবিক ভাবে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় আর যান্ত্রিক ভাবে শিলাগুলো আর জৈবিক ভাবে চূর্ণ বিচূর্ণ হয় আর রাসায়নিক ভাবে বিয়োজিত হয়। তো যান্ত্রিক ভাবে শিলাগুলো আর জৈবিক ভাবে চূর্ণ বিচূর্ণ আর রাসায়নিক ভাবে বিয়োজিত হওয়ার ফলে শিলাগুলি যখন একটা ভূপৃষ্ঠের উপরে যখন একটা নরম শিথিল আবরণের সৃষ্টি হয় সেই শিথিল নরম আবরণটাকেই বলা হয় রেগোলিথ। এক্ষেত্রে মনে রাখা দরকার রেগোলিথ কিন্তু কোনো মৃত্তিকা নয়, রেগোলিথ কোনো মৃত্তিকা নয়। মৃত্তিকা সৃষ্টির প্রথম ধাপ হলো রেগোলিথ।
তারপরে আমি দ্বিতীয় পয়েন্টে আসবো, পুঞ্জিত ক্ষয় কি বা মাস ওয়াস্টিং। তাহলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? যদি কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানের শিলাগুলো আবহবিকার প্রাপ্ত হয়েছে, তখন ওই আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ডগুলি যখন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদির মাধ্যম ছাড়াই বা এদের ব্যতীত যখন উঁচু স্থান বা ঢাল কোন জায়গাতে যদি আবহবিকার ঘটে, তখন ওই যে ঢাল আছে, ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা যদি ওই আবহবিকার প্রাপ্তগুলো নিচের দিকে নেমে আসে বা স্থান পরিবর্তন করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। চিত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে আবহবিকার হয়েছে, শিলাগুলি আবহ চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু জল, হিমবাহ ইত্যাদি এর অংশগ্রহণ করতে পারে, কিন্তু এটা পরিবহনের মাধ্যম নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক্ষেত্রে ঢালের উপর নির্ভর করেই আবহবিকার প্রাপ্ত শিলাগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে বা গ্র্যাভিটি ফোর্সের জন্যই নিচের দিকে নেমে আসে। এটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয়, তাহলে মাস ওয়াস্টিং পেলাম যদি কোনো উঁচু জায়গাতে শিলাগুলো আবহবিকার দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন হয় আর ভূমি ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে এটা আমি পেলাম পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়। দ্বিতীয় নম্বর পুঞ্জিত ক্ষয়। এক্ষেত্রে প্রশ্ন হলো কি পুঞ্জিত ক্ষয় ঘটে কেন? পুঞ্জিত ক্ষয় কেন ঘটে? পুঞ্জিত ক্ষয় এজন্যই ঘটে, শিলাগুলো যখন আবহবিকার প্রাপ্ত হয়ে যায়, তখন শিলাগুলি কোনো না কোনো একটা জায়গাতে বা কোনো না কোনো একটা পাহাড়ের ঢালগুলোতে ভারসাম্য অবস্থায় থাকে। কিন্তু এই ভারসাম্যটা যদি নষ্ট হয়ে যায় বা বিঘ্ন ঘটে যায়, তখন বিভিন্ন মাধ্যমে হতে পারে, হয়তো ধস নেমে গেছে ইত্যাদির কারণে ভারসাম্যটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণগুলি ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। নেমে আসে, এটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয়ের কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে লক্ষ্য করতে হবে। এক নম্বর কি, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা পদার্থগুলি মাধ্যাকর্ষণ শক্তির, পুঞ্জিত ক্ষয়ে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ডগুলি মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে উঁচু থেকে নিচুর দিকে ঢাল বরাবর নেমে আসে। দুই, পুঞ্জিত ক্ষয় যখন ঘটে, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে, এটা একটা খাড়া ঢাল আছে, এই খাড়া ঢালটা কি হয়ে যায়, একটা সময় ঢালের পরিমাণটা কমে যায়, অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের ফলে পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। পুঞ্জিত ক্ষয়ের একটা বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য হলো কি পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। পুঞ্জিত ক্ষয় উদ্ভিদের বক্রতা, অর্থাৎ উদ্ভিদের পাহাড় বা পার্বত্য অঞ্চলে উদ্ভিদের বক্রতা দেখে বোঝা যায় কি ওই জায়গাতে পুঞ্জিত ক্ষয় ঘটেছে। আর এই পুঞ্জিত ক্ষয়টা বিশেষ করে পার্বত্য অঞ্চলে বেশি করে ঘটে থাকে। তাহলে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমরা জেনে গেলাম। রেগলিত হয়েছে পুঞ্জিত ক্ষয় হলো এবার আমরা যে ভাগটি সম্পর্কে জানবো, এটা হচ্ছে নগ্নি ভবন। তো নগ্নি ভবন কাকে বলে বা নগ্নি ভবন কি, সেটা জানার আগে দেখে কথা আমরা নগ্নি ভবন সম্পর্কে জেনে নেব। নগ্নি ভবন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডেনুডেশন, অর্থাৎ নগ্নি ভবন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডেনুডেশন। এই ডেনুডেশন একটি ল্যাটিন শব্দ। ডেনুডেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ ডেনুডেয়ার থেকে এসেছে। এর অর্থ হলো টু লে বেয়ার, অর্থাৎ অনাবৃত থাকা, অনাবৃত একটা অংশ। তাহলে আমরা জেনে গেলাম নগ্নি ভবন ডেনুডেশন। ডেনুডেশন একটি ল্যাটিন শব্দ ডেনুডেয়ার থেকে এসেছে, যার অর্থ হলো টু লে বেয়ার, অর্থাৎ উন্মুক্ত প্রস্তর খণ্ড বা অনাবৃত থাকা। তো নগ্নি ভবন কাকে বলে? যখন আবহবিকারের ফলে
শিলাগুলো চূর্ণ বিচূর্ণ। আর ক্ষয় ভবনের ফলে শিলাগুলো যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়, স্থান পরিবর্তন করে নেয়, এবং পুঞ্জিতর ক্ষয়ও ফলও কোনো একটা জায়গা থেকে পদার্থগুলো নিচের দিকে সরে যেতে পারে। এর ফলে দেখা যায়, মনে করে নেব এটা একটা জায়গা আছে, এটা জায়গার ওপরে আবহবিকার ঘটলো, এই জায়গা ঘটলো, তখন এই শিলাগুলো সরে যায়, তখন আবার নিচের ভূপৃষ্ঠটা যেটা আছে, এই জায়গা বা ভূমিরূপটা উন্মুক্ত হয়ে পড়ে, উন্মুক্ত হয়ে পড়ে যায়। এটাকে বলা হয় নগ্নি ভবন। অর্থাৎ আবহবিকার, ক্ষয় ভবন আর পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফলই হলো নগ্নি ভবন। তাহলে আবহবিকার ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ, ক্ষয় ভবনের ফলে স্থান পরিবর্তন বা পুঞ্জিত ক্ষয়ের ফলে স্থান পরিবর্তন করার ফলে যখন কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানের নিচু শিলাখণ্ডগুলো ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে, এটাকেই বলা হয় নগ্নি ভবন বা ডেনুডেশন। তাহলে এই নগ্নি ভবন বা ডেনুডেশন এর কিছু কয়েকটা পার্থক্য আমরা জেনে নেব, সরি বৈশিষ্ট্য জেনে নেব। তাহলে নগ্নি ভবনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, নগ্নি ভবন হলো তাহলে নগ্নি ভবনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানব। 1, নগ্নি ভবন একটি ব্যাপক প্রক্রিয়া যাতে আবহবিকার, ক্ষয় ভবন, পুঞ্জিত ক্ষয় একই সঙ্গে ঘটে থাকে। 2, নগ্নি ভবন হলো এমন একটি প্রক্রিয়া, নগ্নি ভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আবহবিকার অর্থাৎ শিলার ভাঙন, ক্ষয়, অপসারণ একই সঙ্গে ঘটে থাকে। 3, নগ্নি ভবনের আরেকটা বৈশিষ্ট্য হলো কি, নগ্নি ভবন একটা দীর্ঘ সময় ব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ নগ্নি ভবন ঘটতে হলে তাকে আবহবিকার, ক্ষয় ভবন, পুঞ্জিত ক্ষয় ইত্যাদি ঘটে। তাহলে আবহবিকার একটি জায়গাতে দীর্ঘদিনের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, আর ক্ষয় ভবনের ফলে শিলাগুলো সেখান থেকে স্থান পরিবর্তন করে, তার ফলে কোন একটা জায়গার ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়। সুতরাং নগ্নি ভবন হলো একটি দীর্ঘ সময় ব্যাপী প্রক্রিয়া। 4, নগ্নি ভবন হলো মৃত্তিকা সৃষ্টি আর ভূমি রূপ বিবর্তনের সাহায্যকারী একটা প্রক্রিয়া। অর্থাৎ নগ্নি ভবনের ফলে পরবর্তী সময়ে মৃত্তিকা এবং ভূমি রূপের পরিবর্তনগুলি ঘটে থাকে। এবার আমরা আবহবিকার এর 3টি ভাগ, একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈব আবহবিকার। তো আমরা এখন জৈব আবহবিকার সম্পর্কে জানব। যখন বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং মানবিক কার্যাবলীর ফলে যদি কোনো একটা জায়গা শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন এই আবহবিকারকে বলা হয় জৈব আবহবিকার। আবার বলছি, যখন বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং মানবিক কার্যাবলীর দ্বারা যখন কোনো একটা জায়গাগুলোর আবহবিকার প্রাপ্ত হয় বা আবহবিকার ঘটে, তখন এই আবহবিকারটাকে বলা হয় জৈব বা জৈবিক আবহবিকার। এই জৈব বা জৈবিক আবহবিকার আবার 2 প্রকার। জৈব যান্ত্রিক আবহবিকার, এটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে জৈব যান্ত্রিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে জৈব আবহবিকার 2 প্রকারের। জৈব যান্ত্রিক আবহবিকার আবার দুটো পদ্ধতির মাধ্যমে ঘটে, 2 ভাবে সংগঠিত হয়। 1, উদ্ভিদের দ্বারা যান্ত্রিক জৈব আবহবিকার। 2, প্রাণী দ্বারা যান্ত্রিক জৈব আবহবিকার। উদ্ভিদের দ্বারা, মনে করে নি এটা একটা শিলা, এটা একটা উদ্ভিদ বা গাছপালা, এর শেকড়গুলা প্রবেশ করেছে ভেতরে, ফলে শিলাগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে যখন কোনো একটা অঞ্চলে উদ্ভিদের শেকড় প্রবেশ করে, ওই অঞ্চলের মাটিকে ফাটিয়ে দেয়,
বা চূর্ণ বিচূর্ণ করে দেয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় জৈব উদ্ভিদ দ্বারা গঠিত জৈব যান্ত্রিক আবহবিকার। মানুষ তার বিভিন্ন প্রয়োজনে মাটি উত্তোলন করে, করে ইঁদুর, কেঁচো, শামুক, পিঁপড়ে ইত্যাদি জাতীয় প্রাণীগুলো কি করে মাটিগুলোকে গর্ত করে দেয়। এটার দ্বারা যে আবহবিকার ঘটে এটাকে বলা হয় প্রাণী দ্বারা গঠিত জৈব যান্ত্রিক আবহবিকার। তাহলে রাসায়নিক আবহবিকার, রাসায়নিক আবহবিকারও আবার দুই ভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে উদ্ভিদের দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে প্রাণীর দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার। উদ্ভিদ দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার কি? যখন উদ্ভিদ দেহগুলো মরে যায়, দেহাবশেষগুলো পচে যায়, পচে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের জৈব অম্ল গঠিত হয়, যেমন সাইট্রিক, ল্যাকটিক ইত্যাদি অ্যাসিডগুলো সৃষ্টি হয়, ফলে একটা জৈব অম্ল বা হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়। এর দ্বারা শিলাগুলো যখন বিয়োজিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় উদ্ভিদ দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার। আবার ঠিক অনুরূপ ভাবে প্রাণীরাও যখন মৃত হয়ে যায়, তাদের দেহগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা পচে যায়, পচে যাওয়ার ফলে যে অম্ল বা অ্যাসিডগুলো উৎপাদিত হয়, এর ফলেও শিলাগুলো রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় জৈব প্রাণী দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে আমরা পেলাম জৈব আবহবিকার দুই প্রকার, জৈব যান্ত্রিক আবহবিকার, জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকার আবার দুই প্রকার, উদ্ভিদের দ্বারা গঠিত জৈব যান্ত্রিক আবহবিকার যার দ্বারা ভৌত পরিবর্তন ঘটে, আবার মানুষের দ্বারা গঠিত জৈব যান্ত্রিক আবহবিকার। ঠিক অনুরূপভাবে রাসায়নিক আবহবিকারও দুভাবে গঠিত হয়, উদ্ভিদের দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার আর প্রাণীর দ্বারা গঠিত জৈব রাসায়নিক আবহবিকার। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত।